না না আমি স্যার। একজন। আর স্যার আমি। ওকে, সো লেকচার ওয়ানটা আমরা বাদ দিতে বলেছিলাম, ওটা জাস্ট বেসিক স্ট্রাকচারস অফ কম্পিউটার. So we'll not cover this much, but we started with the computer evolutions. I mean, to review. Then we'll go for lecture 3. So what we have over here, uh, প্রথম বলেছিলাম প্রথম কম্পিউটিং সিস্টেম ইট ওয়াজ ENIAC, নাম হচ্ছে ENIAC. ENIAC এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার. এই ENIAC সম্পর্কে তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, থাকলে জাস্ট নামটা লিখবা, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার. নাম লেখার পরে কোনো সাল বা কখন ইনভেন্ট হয়েছে, ইউ ডু নট নিড দ্যাট, জাস্ট ট্রাই টু প্রোভাইড সাম ডিটেলস. অ্যাজ আই সে, these words in decimal number based systems, অর্থাৎ এটা বাইনারি না, ডেসিমাল নাম্বারে কাজ করতো. 20 অ্যাকুমুলেটর ছিল, প্রতিটার সাইজ ছিল 10 ডিজিটের, অর্থাৎ প্রতি অপারেশনের জন্য 10টা 20টা অ্যাকুমুলেটর ইউজ করতে পারতো. আর এটা ম্যানুয়ালি প্রোগ্রাম করা হতো, অর্থাৎ ম্যানুয়াল সুইচের মাধ্যমে. সাথে ছিল এটাতে 18,000 ভ্যাকুয়াম টিউব, অর্থাৎ যেগুলো আলটিমেটলি ইনফরমেশন ধরে রাখতো, ভ্যাকুয়াম টিউব বলা হয় এগুলাকে. আর এটা সাইজ 30 টাউন্স, 15,000 স্কোয়ার ফিট জায়গা ধরে এটাকে ইনস্টল করা হয়েছিল. 140 কিলোওয়াট পাওয়ার কনজিউম করতো, আর 5,000 এডিশন পার সেকেন্ডে করতে পারতো. এই ডিটেলস থেকে তুমি যে কোনো 4টা বা 5টা মনে রাখবা, সবগুলো না, যে কোনো 4টা বা 5টা যেটা তুমি মনে রাখতে পারো. বাট দ্য ফুল ফর্ম অফ ENIAC ইটস ইম্পর্টেন্ট, ইউ নিড দ্যাট. দ্য ভ্যাকুয়াম টিউব ইজ জাস্ট লুক লাইক দ্যাট. ভ্যাকুয়াম টিউবের কাজ ছিল এখানে যদি এনার্জি দিত, এই এনার্জিটা ধরে রাখতো. সো একটা ভ্যাকুয়াম টিউবে এনার্জি থাকা বা এটাতে চার্জ থাকা মানে এটা অন থাকা. ভ্যাকুয়াম টিউব আলটিমেটলি ভ্যাকুয়ামের ভিতরে কাজ করতো, ইট ইজ ভ্যাকুয়াম ইনসাইড. ভ্যাকুয়াম থাকার কারণে চার্জ দিলে চার্জটা সহজে ডিসচার্জ হয়ে যেত না. জাস্ট লাইক ক্যাপাসিটর অথবা ব্যাটারি, চার্জ দিলে চার্জ আছে, তারপরে চার্জ সরাই নিলে চার্জ চলে যাবে, দ্যাটস ইট. আর ভ্যাকুয়াম টিউব মেইনলি ইউজ করা হতো টু স্টোর দ্য বিট ইনফরমেশন, যে কয় বিট ইনফরমেশন বললে ভুল হবে, মেইনলি ডেসিমাল ইনফরমেশন, যে কতটুকু কোন কোন ডেসিমাল নাম্বারটা অন আছে, কোন কোন ডেসিমাল নাম্বারটা অন নাই, দ্যাটস ইট. ইট ইজ বিন ইউজড ইন ENIAC, অর্থাৎ প্রথম ইলেকট্রনিক কম্পিউটিং সিস্টেমে এটা ইউজ করা হতো. দিস দ্য ইমেজ অফ ENIAC. এখন ENIAC যেহেতু ম্যানুয়াল সুইচিং সিস্টেম ছিল, সেটাতে অনেক প্রবলেম ছিল. প্রবলেম মানে ম্যানুয়ালি সুইচ অন করে করে অপারেশন করা, এটা quite tough. So in electrical technology, what we introduce is programming systems. So first programming system based computer was invented by von Neumann and Turing. So এটাও মাঝে মধ্যে থাকে যে বন নিউম্যান অ্যান্ড টিউরিং কম্পিউটিং সিস্টেমটা এক্সপ্লেন করো, সেক্ষেত্রে ইউ হ্যাভ টু এক্সপ্লেন যে এটাই হচ্ছে প্রথম প্রোগ্রাম কনসেপ্টটা স্টোর করা হয়েছিল, অর্থাৎ যে তোমরা একটা কোড করো বা কম্পিউটারকে প্রোগ্রাম দেওয়া যায় বা উইন্ডোজ ইনস্টল করা যায়, এই জিনিসগুলো আলটিমেটলি এখান থেকে আসছিল. তো এটাতে মেইন প্রোগ্রাম ছিল, যেহেতু এটা প্রোগ্রামিং নিয়ে কাজ করে, অর্থাৎ কম্প্যারিজন স্টাডি বা কোনো কিছু নিয়ে কম্পেয়ার করা, এগুলা নিয়ে কাজ করতে পারে, সেলফ ডিসিশন নিতে পারতো মোটামুটি, সেজন্য এখানে এলইউ ছিল. নর্মাল কম্পিউটারে যে এলইউ গুলো থাকে, এলইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, অর্থাৎ সে লজিক্যালি ডাটাগুলোকে কম্পেয়ার করতে পারে. সো ফার্স্ট কম্পিউটিং সিস্টেম যেটাতে প্রোগ্রাম ছিল সেটা ছিল বন নিউম্যান অ্যান্ড টিউরিং. এটাতে মেইন প্রোগ্রাম ছিল আর এলইউ ছিল সাথে, যেটা বাইনারি সিস্টেমে অপারেট করতো. কন্ট্রোল সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়েছে, আর এটা ইনভেন্ট করেছিল IAS, প্রিন্সটন ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ, IAS. সো অনেকে এটাকে IAS কম্পিউটিং সিস্টেম বলা হয়. এই দুইটা জিনিস একটু মাথায় থাকবা. বন নিউম্যান এন্ড টিউরিং এই দুইজন সায়েন্টিস্ট এটা ইনভেন্ট করেছিল, অথবা IAS থেকে ইনভেন্ট করা হয়েছিল, সেজন্য এটাকে IAS কম্পিউটার বলে অনেক সময়, অথবা বন নিউম্যান এন্ড টিউরিং কম্পিউটিং সিস্টেম বলে. এটা হচ্ছে বন নিউম্যান এন্ড টিউরিং কম্পিউটিং সিস্টেমস. আর যদি ডায়াগ্রাম ড্র করতে হবে তাহলে এটা ড্র করবা. এটাতে কি কি আছে, আমাদের কম্পিউটারের মতো আইইউ মানে কিবোর্ড মাউস এগুলো ছিল. আইইউ ছিল হচ্ছে মেমোরি, বললাম অ্যারিথমেটিক লজিক ইউনিট ছিল, আর হচ্ছে কন্ট্রোল ইউনিট ছিল. এই 4টা ইউনিট ছিল ইন বন নিউম্যান এন্ড টিউরিং মেশিন. সো হোয়াট ইউ হ্যাভ টু ড্র ইফ ইউ ফাইন্ড আউট দিস কোয়েশ্চেনস, যদি বলা হয় ড্র করতে, আইইউ
সিপিইউতে ছিল হচ্ছে গিয়ে এলইউ আর কন্ট্রোল ইউনিট আর হচ্ছে মেইন মেমোরি অথবা মেমোরি। তো এগুলা মিলাই হচ্ছে নিউম্যান টিউরিং কম্পিউটিং সিস্টেমটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। এরপরে যে ইনফরমেশনগুলো আছে ইউ ক্যান স্কিপ দিস, এগুলো লাগবে না, এটাও লাগবে না। এটা হচ্ছে লেটেস্ট স্ট্রাকচার অফ আইএএস, ইউ ক্যান অ্যাভয়েড দিস যেহেতু এটা কমপ্লেক্স আছে। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে গিয়ে যখন আইএএস মোটামুটি সাকসেসফুল হয়েছিল, এরপরের ইয়ার্সগুলোতে আসা শুরু করেছিল হচ্ছে গিয়ে ইউনিভার্সাল কম্পিউটিং সিস্টেমস। এটা হচ্ছে প্রথম কমার্শিয়াল কম্পিউটিং সিস্টেমস, ইউনিভ্যাক 1, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, ইউনিভ্যাক 1। বাট ইউনিভ্যাক 1 এর সাথে যেহেতু এটা প্রথম ভার্সন, আমি বলেছিলাম যে এটাতে কিছু প্রবলেম ছিল, এটা ঠিকঠাক মতো অপারেট করতেছিল না বা কাজ করতে কিছু প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই ইউনিভ্যাক 2 নিয়ে আসছিল কমার্শিয়ালি। অর্থাৎ ধরো তোমার একটা ফোনের ভার্সন আসে, সেটাতে কোনো কিছু প্রবলেম, সেটার জন্য পরে আরেকটা ভার্সন আনছে, দ্যাটস লাইক দ্যাট। সো ফার্স্ট কমার্শিয়াল কম্পিউটিং সিস্টেম ছিল ইউনিভ্যাক 1, বাট দ্য ফার্স্ট সাকসেসফুল কমার্শিয়াল কম্পিউটিং সিস্টেম ওয়াজ ইউনিভ্যাক 2। এটা একটু মাথায় রাখবা, এই দুইটা ইনফরমেশন রাখলে হবে। ইউনিভ্যাক 1 ছিল দিস ওয়ান, এটা বড় বড় ইনস্টিটিউশনে দেওয়া হয়েছিল টু রান। দিস ইজ ইউনিভ্যাক 2, যেটা মোটামুটি সাকসেসফুল ছিল, কম্পিউটারের যে ইস্যুগুলো ছিল সেগুলো কমে আসছিল। সেগুলো করতে করতে মোটামুটি আইবিএম, হয়তো নাম শুনেছো, আইবিএম মোটামুটি কম্পিউটার সিস্টেমগুলো আনা শুরু করেছিল। বাট আইবিএম যে কম্পিউটারগুলো আনতেছিল সেগুলো ছিল ট্রানজিস্টার বেসড। ট্রানজিস্টার নিয়ে বলেছিলাম যে ভ্যাকুয়াম টিউব হচ্ছে এনার্জি স্টোর করে রাখে, অ্যান্ড ইট ইজ এ লার্জ সাইজড ইলেকট্রনিক্স কম্পোনেন্ট, বাট দ্য ট্রানজিস্টার ওয়াজ দ্য লোয়ার সাইজ, যেটা দিয়ে তুমি ইনফরমেশনগুলো হোল্ড করে রাখতে পারো, ইনফরমেশন প্রসেস করতে পারো, and the price and size will be lower. So transistor বিভিন্ন অ্যাডভান্টেজেস ছিল, এই কোয়েশ্চেন্সটাও থাকে মাঝে মধ্যে যে ট্রানজিস্টর কি করেছিল। প্রথমে এটা আনা হয়েছিল টু রিপ্লেস ভ্যাকুয়াম টিউব, সাথে যেহেতু ট্রানজিস্টর এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, দ্য সাইজ অফ দ্য ট্রানজিস্টর ইজ ভেরি স্মলার, যেহেতু সাইজ ছোট এটা প্রাইসও কম। আমার সাইজ ছোট হওয়ার কারণে পাওয়ার বেশি কনজিউম করতো না, তার মানে হিট ও ডিসিপেট করতে কম। আর এটা এসএসডি মানে সলিড স্টেট ডিভাইস বা সেমিকন্ডাক্টর ডিভাইস, যেটা সিলিকন থেকে বানানো হয়। আর এই উইলিয়াম শর্টকে নামে একজন সায়েন্টিস্ট এটা ইনভেন্ট করেছিল বেল ল্যাবসে। এখান থেকেও তুমি ট্রানজিস্টর কি, এটার অ্যাডভান্টেজেস কি কি বা বেনিফিটস কি কি, সেক্ষেত্রে 3-4টা যে কোনো বেনিফিটস দিতে পারো, যে এটা স্মলার ইন সাইজ, চিপার, dissipate less heat, can work faster than vacuum tube, and এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস or solid state ডিভাইস, যেটাই বলো এগুলো তোমরা বলে দিতে পারো। সো ফার্স্ট জেনারেশন কম্পিউটিং সিস্টেম ছিল হচ্ছে ভ্যাকুয়াম টিউব, যেগুলো ছিল সেগুলো। আর যখন টেকনোলজি ইনভেন্ট করে ট্রানজিস্টর বেসড কম্পিউটিং সিস্টেম যেগুলো ছিল সেগুলোকে সেকেন্ড জেনারেশন কম্পিউটিং সিস্টেম বলে। সো সেকেন্ড জেনারেশন কম্পিউটিং সিস্টেমে মেনলি ট্রানজিস্টর ইউজ করা হবে, একটু মাথায় রাখো। সো দিস ইজ দ্য আইবিএম কম্পিউটিং সিস্টেম, যেটা ট্রানজিস্টর দিয়ে বানানো। আচ্ছা, আমরা এখানে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে বলেছিলাম, যে মাইক্রো ইলেকট্রনিক্স অ্যান্ড ডিজিটাল কম্পিউটার। তুমি দেখবা মাইক্রো ইলেকট্রনিক্স যেমন ধরো রিমোট, টয়স, যে কোনো কন্ট্রোলার, সবগুলাই হচ্ছে ইলেকট্রনিক্স বেস কম্পিউটিং সিস্টেম। আসলে এটাকে অনেকে মাইক্রো কম্পিউটার বলা হয়, আবার অনেকে মাইক্রো কন্ট্রোলার বলা হয়। সো যেগুলো স্মল ডিভাইসেস ইলেকট্রনিক্স, সেগুলো সাধারণত মাইক্রো ইলেকট্রনিক্সের আন্ডারে চলে যায়। আর এই মাইক্রো ইলেকট্রনিক্সগুলাই আলটিমেটলি আগে এই কম্পিউটিং সিস্টেমগুলো দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, যখন ডিজিটাল কম্পিউটার ইনভেন্ট করা হয়েছিল। এরপর আস্তে আস্তে তো এখন মাইক্রো কন্ট্রোলার ইউজ করার পরে এটা অনেক ছোট হয়ে গেছে। এইগুলো লাগবে না, এখানে বিভিন্ন ইয়ার্সগুলো বলা আছে। আর ইয়ার্স অনুসারে আলটিমেটলি এখন যে মাইক্রো প্রসেসরগুলো তোমরা পাচ্ছ সেগুলো হচ্ছে লার্জ স্কেল, ভেরি লার্জ স্কেল ভিএলএসআই ইন্টিগ্রেশনের মাধ্যমে করা হয়, যেটা 1978-এর দিকে আসছিল। এরপরে এখন তো আলট্রা ভিএলএসআই করে, যেগুলো হচ্ছে আলট্রা ভিএলএসআই মানে হচ্ছে এখন যে মাইক্রো প্রসেসরগুলো পাচ্ছ বা মাইক্রো কন্ট্রোলার, সেগুলো খুবই অনেকগুলো ট্রানজিস্টর ইন্টিগ্রেটেড থাকে এবং খুবই সফিস্টিকেটেড প্রসেসের মাধ্যমে এগুলো ফেব্রিকেট করা হয়। সো
ট্রানজিস্টর আসার পরে সায়েন্টিস্ট মোর্স একটা ল দিয়েছিল। এই লটা খুব ফেমাস ছিল ইন কম্পিউটিং সিস্টেমস। লটা ছিল জাস্ট এটা, নাম্বার অফ ট্রানজিস্টর অন এ চিপ উইল বি ডাবল এভরি ইয়ার, দ্যাটস ইট। আর যেহেতু এভরি ইয়ার একটু মডিফাই হয়ে সেটাকে নাম্বার অফ ট্রানজিস্টর উইল বি ডাবল ইন এভরি 18 মান্থস। সো ইফ ইউ গেট দ্য মোর্স ল, যে মোর্স ল আসলে কি, তাহলে শুধু এই দুইটা লাইন লিখলে হবে, এটা অথবা এটা, তুমি যেটা লেখো। উইল ডাবল এভরি ইয়ার ছিল, পরে এরা মডিফাই করে করা হয়েছিল নাম্বার অফ ট্রানজিস্টর ডাবল এভরি 18 মান্থস। এটা হচ্ছে একটা চিপে তুমি যে মাইক্রোপ্রসেসরটা বানাচ্ছ, ওই সায়েন্টিস্ট বলেছিল যে টেকনোলজি এত ইভলিউশন হচ্ছে বা এত ইমপ্রুভমেন্ট হচ্ছে দ্যাট ইউ উইল গেট দ্য ট্রানজিস্টর নাম্বারস ডাবল ইন এভরি ইয়ার অর ইন এভরি 18 মান্থস। অর্থাৎ এই বছর তুমি যে ট্রানজিস্টর, ধরো একটা প্রসেসরে তুমি 100টা ট্রানজিস্টর রাখতেছো, ও বলতে যাচ্ছিল নেক্সট ইয়ার সেটা 200 ট্রানজিস্টর রাখতে পারবা, কারণ ট্রানজিস্টরের রিভিলেশনগুলো খুব ফাস্ট হচ্ছিল। বাকিগুলো এখানে দেখা লাগবে না। So if I ask you, তোমাদের ফার্স্ট কম্পিউটার সিস্টেম কোনটা ছিল, মানে যেটা কিনেছো তোমরা, কি পেন্টিয়াম বা কোর টু ডু, কোর টু কোয়াড এগুলো কিনেছো কেউ, নাকি ডিরেক্ট কোর i3, কোর i5? এনিওয়ান? স্যার ডিরেক্ট কোর i3 মনে ছিল আমার। কোর i3 ফার্স্ট কম্পিউটিং সিস্টেম। বাকিরা কেউ কি কোর টু ডু, কোর টু কোয়াড এগুলো কিনো নাই? I mean 2010? Anyone? এক্স্যাক্টলি জানি না, বাট অনেক আগে ছোটবেলায় একটা কম্পিউটার ছিল যে বক্স মনিটর, আই গেস ওগুলো পেন্টিয়াম Box monitor, or it can be Pentium or Pentium 4. কোন সালে? Do you remember that? মানে কোন ইয়ার? 10 এর আগে স্যার। ও তাহলে কোর টু ডু হতে পারে, কোর টু কোয়াড হতে পারে। Anyways, so this is the revolutions of the computing systems. বাংলাদেশে সাধারণত পেন্টিয়াম, এই পেন্টিয়াম 4, পেন্টিয়াম 2, সেলারন এগুলো খুব হিট করেছিল। মানে তখন আস্তে আস্তে কম্পিউটার আসা শুরু করেছিল, মানে আসছিল, কিন্তু ইউজার লেভেল ধরো মোটামুটি কিছুটা অ্যাভেলেবেল হয়েছিল 2000-এর পর থেকে, 2000 সালের পর থেকে 2005 পর্যন্ত। পেন্টিয়াম 4 খুব হিট কম্পিউটিং সিস্টেম ছিল, যেগুলো ইন্টেল বানিয়েছিল। এর মাঝখানে হচ্ছে কি ইন্টেলের কম্পিউটারগুলো আসা শুরু করেছিল, যদিও ইন্টেল কাজ শুরু করেছিল অনেক আগে থেকে, বাট তখন আইবিএম খুব ভালো কম্পিউটার ম্যানুফ্যাকচারার ছিল। আস্তে আস্তে it became transistor based computing systems, and Intel started producing their computing systems back in 1971. তো আমাদের ওয়ারের সময় ওরা বানানো শুরু করেছিল 4004 দিয়ে। পরে আস্তে আস্তে রেভলিউশন করতে করতে মানে we are getting the latest computing system that we are using now. স্পিলিং আগে এগুলো লাগবে না, এখানে কিছু ইনফরমেশন আছে যেগুলো তুমি ওয়ার্ড করতে পারো। কম্পিউটার রিভলিউশনগুলো আমরা আপাতত বাদ দিচ্ছি, সেটার জন্য একটা ট্যাবল দেখা দিচ্ছি, কি কি মনে রাখবো সেটা একটু নোটস করে নিও। এখানে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে। সো দিস ইজ অল অ্যাবাউট অল কম্পিউটিং সিস্টেম, যে পেন্টিয়াম 4 কেমন ছিল, পেন্টিয়াম 2 কেমন ছিল। সো উই আর কিপিং দিস। সো ইউ আর ইউজিং কোর i9, এরপর আসছে কোর i11, তো আসে না, রাইট? সো কোর i7 এর পরে কোর i9 পর্যন্ত আসছিল, যেটা 8085 থেকে শুরু করেছিল। এখন মাইক্রোপ্রসেসর যে কম্পিউটিং সিস্টেমগুলো আমাদেরকে দিচ্ছে সেগুলো মেইনলি 8085 এর মডিফিকেশন। 8085 মডিফাই করে 8086 আসছিল, যেটা খুব সাকসেসফুল কম্পিউটিং সিস্টেম ছিল। 8086 থেকে আস্তে আস্তে আমরা মডিফাই করতে করতে কোর i9 পর্যন্ত উই আর গেটিং নাও computing systems. So this is the 4004 first computer microprocessor from Intel. এরপরে তো ইভ্যালুয়েশন হতে হতে এগুলাই সবগুলাই লেটেস্ট মাইক্রোপ্রসেসর। মোটামুটি আমরা এই পেন্টিয়াম, যেমন ধরো এটা পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, পেন্টিয়াম 4, এগুলো সবগুলোই হচ্ছে মাইক্রোপ্রসেসর। মাইক্রোপ্রসেসর দেখতে কিরকম সেটা আমরা একটু পরে দেখাবো। সো এগুলো নিয়ে মোটামুটি পেন্টিয়াম কাজ করে এই পর্যন্ত সাকসেসফুল, বাট দে স্টার্টেড ফ্রম 4004, very basics one manufactured by the Pentium. So this was the first lecture that I have covered in last class. Let's start with the new one.
Okay, let's start with 8086 microprocessor. 8086 microprocessor এটাই ছিল মোটামুটি ফার্স্ট সাকসেসফুল মাইক্রোপ্রসেসর ফ্রম ইন্টেল। ইন্টেল তো অনেক মাইক্রোপ্রসেসর দিয়েছিল, যেমন ধরো এখন কোর আই 3 থেকে ইউজ করতেছো তোমরা, হয়তো কোর আই 9 বা কোর আই 7 ইউজ করতেছো। So the things that we have to cover is this table. As I said, আগে যে টেবিলটা দিয়েছিলাম বা যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সবগুলাই এই টেবিলের ভিতরে আছে। তাহলে আমরা একটু দেখে নিই কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটু তোমরা লিখে রাখো। 8088 এখান থেকে সব করতে হবে না, যেগুলো বলতে সেগুলোই করবা। 8088, 8086, 8086 তো পড়বো, সাথে 8088, Pentium, Pentium 2, Pentium 4 or Prescott, এই চারটা পড়লে হবে। কোনটা কোনটা বললাম? 8088, Pentium, Pentium 2, Pentium 4 or Prescott। মানে এটাকে Pentium 4 ও বলা হয়, Prescott ও বলা হয়। Pentium 4 এর যে আপডেটেড ভার্সনটা ছিল সেটাকে Prescott বলা হয়। সো Pentium 4 or Prescottটা মাথায় রাখো। ওকে, তাহলে এখান থেকে কি কি রাখবা? আমি যদি একটু আবার তাকাই দিই, তাহলে 8088, Pentium, Pentium 2 আর Prescott। তাহলে এখান থেকে মাথায় রাখবা ট্রানজিস্টর নাম্বার কয়টা। যেমন ধরো 8088 এর ট্রানজিস্টর ছিল 29000 মাইক্রনস, মানে ট্রানজিস্টরের সাইজ কত। যেমন ধরো 8088 এর মাইক্রনস বা ট্রানজিস্টর সাইজ ছিল 3 মাইক্রনস। ক্লক স্পিড, যে কোন ক্লক ইউজ করা হতো, যেমন ধরো 8088 এ 5 মেগাহার্টজ, Pentium ইউজ করা হতো 60 মেগাহার্টজ। ডাটা উইথ, ডাটা সাইজ কেমন ছিল, যেমন ধরো 8088 এ ছিল 8 বিট আর 16 বিট, এখন আমরা 64 বিট ইউজ করি। Pentium থেকে মোটামুটি 32 আর 64 বিট চলে আসে। সো Pentium থেকে তুমি এটা এই সবগুলোর সেম 32 আর 60 বিট। এটা হচ্ছে স্পিড, কত মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড এক্সিকিউট করতে পারতো। যেমন ধরো 8088 পারতো 0.33, আবার Prescott 7000 প্লাস, 7000 মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ডে সে এক্সিকিউট করতে পারে। এগুলো বুঝছো সবাই? Can you see my screen? Yes, sir. সো কি কি পড়তে হবে বুঝছো? 8088 এর ট্রানজিস্টর নাম্বার কত, মাইক্রনস মানে ট্রানজিস্টর সাইজ কত, এটা হচ্ছে ট্রানজিস্টর সাইজ, ক্লক স্পিড কত, ডাটা উইথ কত, আর এটার স্পিড কত। স্পিড মানে কত মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডে সে এক্সিকিউট করতে পারে। সো those are the information for 8088, those are the information for Pentium 2 and Prescott। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, that will be fine. Let's start with 8086, 8088 এর সাথে 8086 মাথায় রাখতে হবে। আমাদের এই লেকচারস গুলো মেইনলি 8086 নিয়েই চলবে। 8086 এর ডিটেইল স্ট্রাকচার করবো, কিভাবে কাজ করে করবো, কিভাবে ইনফরমেশন দেয়, কিভাবে এক্সিকিউট করে, কিভাবে কম্পেয়ার করে, কিভাবে ইনস্টল করে, কিভাবে স্টোর করে। All those things will be learned from 8086, and these structures is all continued to up to Core i5 or Core i9. এগুলো একটু মাথায় রাখবা। 8086 সাধারণত 16 বিট আর্কিটেকচারস নিয়ে বানানো হয়েছিল, যেটাতে 29000 ট্রানজিস্টর ছিল, আর এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতো। ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনটা কোনটা জানো তোমরা? কোনো কোড জানো? সি, সি প্লাস প্লাস, পাইথন, কোনটা করেছো? Python. Okay, Python so আর machine level languages or binary language or assembly language, এগুলো খুব বেসিক ল্যাঙ্গুয়েজেস, যেগুলো একটু টাফ, মানে এগুলাকে মেশিনকে ডিটেইলস ইনফরমেশন দিতে হতো টু বি এক্সিকিউট
যে কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য ওকে ডিটেইলস ইনস্ট্রাকশন দেওয়া লাগতো, বাট পাইথন আর আদার আপডেটেড হোয়াট উই সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস লাইক সি প্লাস প্লাস এগুলো মোটামুটি ইউজার ফ্রেন্ডলি। তুমি কিছু লিখতে পারলে, সিনট্যাক্স মোটামুটি জানলেই হয়, ইউ ক্যান মেক এনি কোড। বাট 8086 সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফলো করতো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেকটা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের মতো, অর্থাৎ ইট ওয়াজ কোয়াইট টাফ। প্রতিটা রেজিস্টার ধরে ধরে মানে কোথায় কি যাবে সবগুলো ইনফরমেশন দিয়ে দেওয়া লাগতো। সো ইট ওয়াজ দ্য হার্ডেস্ট ওয়ান। এখান থেকে আলটিমেটলি প্রোগ্রামিংটা আসছে। এখন এটার ফিচার্স ছিল হচ্ছে গিয়ে দিস ওয়ান 8086 এর ফিচার্স থাকলে এখান থেকে বোল্ড করাগুলো জিনিসগুলো জেনে নিতে পারো। 8086 যেমন 29,000 ট্রানজিস্টর ছিল, এটা 16 বিট বাস সাইজ ছিল 16 বিট, সাথে অ্যাড্রেস বাস ছিল 20 বিট। অ্যাড্রেস বাস মানে কোথা থেকে ইনফরমেশন নিবা, কোথায় দিবা, অ্যাড্রেসগুলো যে ক্যালকুলেট করে। আর এটার ফিজিক্যাল মেমোরি ছিল 1 মেগাবাইট অনলি। এখন তোমরা ফিজিক্যাল মেমোরি বা র্যাম রম এর কথা যদি চিন্তা করো, তোমরা তো র্যাম এখন 16 গিগাবাইট 32 গিগাবাইট অনেক ইউজ করে, এর থেকে বেশি অনেক ইউজ করে ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট। সো অ্যাড্রেস বাস উইথ ছিল 20 বিট, আর ফিজিক্যাল মেমোরি ছিল 1 মেগাবাইট। আর এটা 40 পিনের একটা প্যাকেজ ছিল, তাতে পাশে মিলায় 40টা পিন ছিল অনলি, আর স্পিড ছিল 5 মেগাহার্টজ ক্লক স্পিড। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে, আর কিছু মাথায় রাখতে হবে না। তো 8086 এর ফিচার্স হচ্ছে গুড থিংস। তোমাদেরকে ওই যে টেবল থেকে যেগুলো পড়তে বললাম ওগুলোর পাশাপাশি 8086টা একটু মাথায় রাখবে। এই ফিচার্সগুলো তোমরা পেতে পারো। মোটামুটি বলতে পারো 8086 ইন্টেলের সবচেয়ে সাকসেসফুল কম্পিউটিং সিস্টেম। যে স্ট্রাকচারটা তারা তখন ফর্ম করেছিল, স্টিল দে আর ফলোইং দিস অ্যান্ড স্টিল ইট ইজ ইফেক্টিভ। মানে এখনো এই স্ট্রাকচারটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে পারো, শর্ট কোয়েশ্চেন হিসেবে থাকে যে 8086 এর ফিচার্স কি। ফিচার্স হচ্ছে অলরেডি যেগুলো বললাম ওগুলোর সাথে হচ্ছে 20 বিট কিভাবে 1 মেগাবাইট স্পেস রিকোয়ার করে বা 1 মেগাবাইট ফিজিক্যাল মেমোরি রিকোয়ার করে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। সাধারণত 20 বিট যেহেতু 2 টু দি পাওয়ার n করলে 2 টু দি পাওয়ার 20, এটা করলে তোমরা মোটামুটি 1000 মানে 1 মেগাবাইট স্পেস তোমরা পেয়ে যাবে এটা যদি তোমরা মেগাবাইটে নিয়ে যাও। আর এই স্পেস বা মেমোরি লোকেশনটা দুইটা ভাগে ডিভাইড করা হয়, এগুলো আমরা আরো করব। এই যে অ্যাড্রেসগুলো এই মেমোরিটাকে ক্যালকুলেট করবে বা মেমোরি লোকেশনটা ফাইন্ড আউট করবে, সাধারণত 1 মেগাবাইটটাকে 512 কিলোবাইট 512 কিলোবাইট এই দুইটা ভাগে ডিভাইড করা থাকে। মেমোরিটা দুইটা ভাগে ডিভাইড করা থাকে, একটা ভাগ হচ্ছে ইভেন আর একটা ভাগ হচ্ছে অড। একটাকে ইভেন বলে আর একটা অড বলে। ইভেন মানে হচ্ছে যে অ্যাড্রেসগুলা ওই পোর্শনে যাবে বা ওই পোর্শন থেকে ইনফরমেশন নিয়ে আসবে, সেটা ইভেন অ্যাড্রেসের আন্ডারে হয়। সাধারণত বিট নাম্বার 0 থেকে 7, যেহেতু 16 বিটের একটা ইনফরমেশন। আর যেগুলো হায়ার বিট 8 থেকে 15 সেগুলো যাবে অড অ্যাড্রেসে। অড অ্যাড্রেস বা অড অ্যাড্রেস যেগুলো হোল্ড করে ওই লোকেশনে। সো দুইটা ভাগে ডিভাইড করা, একটা হচ্ছে ইভেন ব্যাংক আর একটা হচ্ছে অড ব্যাংক। ইভেন ব্যাংক ইভেন অ্যাড্রেস দিয়ে কন্ট্রোল হয়, অড ব্যাংক অড অ্যাড্রেস দিয়ে কন্ট্রোল হয়। অর্থাৎ পুরা ব্যাটারি পুরা মেমোরি ব্যাংকটা দুইটা ভাগে ডিভাইড করা। সো লোয়ার বিটগুলো হচ্ছে ইভেন আর হায়ার বিটগুলো হচ্ছে অড। এটা একটু মাথায় রাখবেন, বোল্ড করাগুলো আর ভালো লাগবে। So the thing that I've been explaining, it is the structure. এটাই ছিল 8086 এর 40 পিনের একটা মাইক্রোপ্রসেসর। এখানে কোন পিন কি কাজ করে সেগুলো আমরা দেখব ডিটেলস। পিনস এন্ড সিগন্যালস আর লেকচারসই থাকবে এটা নিয়ে। বাট আপাতত এটাই মাথায় রাখো যে এখানে অনেকগুলো পিন আছে। পিনগুলোর মধ্যে অ্যাডি পিন আছে, গ্রাউন্ড পিন আছে, পাওয়ার সাপ্লাই পিন আছে। অ্যাডি পিন মানে হচ্ছে যেটা অ্যাড্রেস এন্ড ডাটা ক্যারি করে। সো এগুলা দিয়ে ডাটা এন্ড অ্যাড্রেস দেওয়া যেত। এখানে হচ্ছে যেমন ধরো আউটপুট পিন, ব্লুগুলো হচ্ছে আউটপুট, আর রেডগুলো যেগুলো উভয়মুখী দুদিকে দেওয়া আছে এগুলো হচ্ছে আইও, অর্থাৎ এগুলো ইনপুট আর আউটপুট নিতে পারতো। আর যেগুলো গ্রিন সেগুলো হচ্ছে শুধু ইনপুট পিন, এগুলো শুধু ইনপুট নিতে পারতো। সো ইন মাইক্রোপ্রসেসর উই হ্যাভ 3 টাইপস অফ পিনস। আইইউ পিন অর্থাৎ যেটা আইইউ ইনপুট দিতে নিতে পারতো, অনলি আই পিন যেটা শুধু ইনপুট নিতে পারতো, অনলি আউটপুট পিন যেটা শুধু আউটপুট দিতে পারতো। সো এই পিনগুলো দিয়ে আলটিমেটলি মাইক্রোপ্রসেসরটা তৈরি হয়। এখন এটার ভিতরের স্ট্রাকচারটা দেখে আসলে কিভাবে তৈরি হয়, ভিতরের স্ট্রাকচারটা দিস ওয়ান। সো আই নিড ইউর ফুল কনসেন্ট্রেশন অন দিস। এই স্ট্রাকচারটা ড্র করতে দেওয়া হয় এন্ড ইউ হ্যাভ টু এক্সপ্লেইন দিস। সবাই আছো? ইয়েস স্যার। একজন, বাকিরা কই?
ঘুমাচ্ছ? জি স্যার। Yes, sir. Asik. ওকে, এটা একটু ভালো করে কনসেন্ট্রেশন দাও তাহলে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবে। এটা ক্লাস টেস্ট থেকে শুরু করে মিড সব জায়গায় তুমি পাবো। তাহলে আগে যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম এটা হচ্ছে উপরের স্ট্রাকচার, পিন বেস। এটার ভিতরে কি আছে? দিস ইজ দ্য ইনসাইড স্ট্রাকচারস অর microprocessor interfacing systems that we are being using right now. এখনো আমরা এই স্ট্রাকচারটাই ফলো করি মোটামুটি। সো লেটস স্টার্ট উইথ দ্য স্ট্রাকচার। নর্মালি আমাদের মাইক্রোপ্রসেসর অর্থাৎ 8086 যেটা আর্কিটেকচার বলতেছি সেটা দুই ভাগে ডিভাইড করা। একটা হচ্ছে বিআইইউ বাস ইন্টারফেস ইউনিট, আর হচ্ছে এক্সিকিউশন ইউনিট। অর্থাৎ একটা হচ্ছে ইন্টারফেস ইউনিট, ইন্টারফেস মানে যে সবগুলো ডাটা নিবে এবং দিবে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ এক্সিকিউশন ইউনিট, যে জাস্ট এক্সিকিউট করবে। সো এই দুইটা ভাগে ডিভাইড করা থাকে মাইক্রোপ্রসেসর টোটাল স্ট্রাকচার। সো এখন ইন্টারফেস ইউনিটটা দেখি কি কি। বাস ইন্টারফেস ইউনিটটা সাধারণত সিস্টেম বাস, অর্থাৎ যেগুলো আমি বলেছিলাম 16 বিট বাস, সেগুলোর সাথে লাগানো থাকে। ওই সিস্টেম বাস দিয়ে তুমি যা ইনফরমেশন দিবা, ইনপুট দিবা, আউটপুট দিবা, সবগুলো ওই সিস্টেম বাস দিয়ে এখানে আসবে। সো সিস্টেম বাসটা সাধারণত মেমোরির সাথে লাগানো থাকে বা আইওর সাথে লাগানো থাকে। সো ইউ ক্যান সে মেমোরি ইন্টারফেস ইজ বিন কানেক্টেড উইথ দ্য বিআইইউ। সো বিআইইউ কি করে? এখানে একটা সামেশন সাইন, এটাই হচ্ছে মেইনলি ক্যালকুলেটর। এটা ক্যালকুলেট করে অ্যাড্রেস মানে এই একটা মেমোরি যেটা আছে, মেমোরির কিছুক্ষণ আগে বললাম ইমেল অ্যাড্রেস, হট অ্যাড্রেস, তাহলে কোন অ্যাড্রেসে যাবে, লোকেশন কোনটাতে যাবে বা কোনটা থেকে ইনফরমেশন আসতেছে, সেগুলো ক্যালকুলেট করে রাখে বিআইইউ বাই ইউজিং দিস ক্যালকুলেটর। সো এখানে একটা অ্যাড্রেস জেনারেটর আর অ্যাড্রেস ক্যালকুলেটর আছে, এটার কাজ হচ্ছে অ্যাড্রেসগুলো ক্যালকুলেট করা। তারপরে এখানে দেখো বিভিন্ন বাস আছে, বি বাস, সি বাস, এ বাস। বি আর সি বাস হচ্ছে বিআইইউতে থাকে, এ বাস হচ্ছে ইউতে থাকে। এ বাসগুলো হচ্ছে ইন্টারনাল ইনফরমেশনগুলো ক্যারি করে, অর্থাৎ মাইক্রোপ্রসেসরের ইনসাইডের ইনফরমেশনগুলো ক্যারি করে। সো এখন ধরো তুমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছ, জাস্ট সে আমি যদি ইনস্ট্রাকশন অনুসারে যাই, স্ট্রাকচারটা বোঝার আগে ধরো তুমি দুইটা নাম্বার অ্যাড করবা। আমি যদি বলি ধরো তুমি দুটো নাম্বার অ্যাড করবা, 1 and 2। 1 and 2 কি করবা? অ্যাড করবা। তাহলে আমার ইনফরমেশন হচ্ছে অ্যাড, জাস্ট সে এটা অ্যাড হতে পারে, সাবট্রাক্ট হতে পারে, 1, 2। আমি 1 and 2 অ্যাড করব, এটাই হচ্ছে আমার ইনস্ট্রাকশন। তাহলে এই ইনস্ট্রাকশনটা আমার কম্পিউটার কিভাবে এক্সিকিউট করবে? অথবা এটা 1 and 2 অ্যাড করলে কি হয়? 3 হয়। তাহলে এই 3টা কিভাবে সে ক্যালকুলেট করবে সেটা একটু দেখি। প্রথমে যে তুমি এই ইনস্ট্রাকশনটা দিয়েছো সেটা আসবে হচ্ছে গিয়ে ফ্রম আইও। ওকে, সো দ্য ইনফরমেশন দ্যাট ইউ আর প্রোভাইডিং, এই ইনস্ট্রাকশনটা আসবে আইও থেকে। তাহলে এখান দিয়ে কি আসবে? যে অ্যাড 1, 2। তাহলে এটা একটা ইনস্ট্রাকশনস। বিআইইউ করবে কি? বিআইইউতে দেখো কি কি আছে আমি যদি বলি, এই বিআইইউতে অনেকগুলো রেজিস্টার আছে, এগুলোকে অনেক সময় বাফার রেজিস্টার বলা হয় অথবা সেগমেন্ট রেজিস্টার বলা হয়। রেজিস্টারগুলোর কাজ কি? মেইনলি হচ্ছে এই প্রতিটাই হচ্ছে 16 বিটের রেজিস্টার, অর্থাৎ 16টা বিট করে ইনফরমেশন রাখতে পারে। এগুলোর কাজ হচ্ছে ইনফরমেশন হোল্ড করে রাখা। তাহলে রেজিস্টারগুলোর নাম কি? একটা হচ্ছে ইএস, এগুলো সবগুলো এক্সপ্লেইন করা আছে পরে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এটা হচ্ছে এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, আর হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। কি কি? এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, ইনস্ট্রাকশন পয়েন্টার। এখন এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে ইনফরমেশন হোল্ড করে রাখা। কে কি ইনফরমেশন হোল্ড করে? এক্সট্রা সেগমেন্ট হচ্ছে কোনো কিছু এক্সট্রা যদি ওভারফ্লো করে সেটা হোল্ড করে রাখে। কোড সেগমেন্ট হচ্ছে কোড আসলে তুমি কোনো একটা কোড লিখছো, সেটা আসছে সেটা এখানে থাকবে। স্ট্যাক সেগমেন্ট হচ্ছে মেমোরির ইনফরমেশন রাখে, যে কোন স্ট্যাকে কে আছে, কোথায় কে আছে, এটা হচ্ছে এই স্ট্যাক সেগমেন্টটা ধরে রাখে। ডাটা সেগমেন্ট, তুমি কোনো একটা ইনস্ট্রাকশন দিলে এই ডাটাটা কোথায় যাবে, যেমন ধরো এখানে অ্যাড হচ্ছে কোড, অ্যাড হচ্ছে ইনস্ট্রাকশন, আর ডাটা কি? 1 and 2, এই দুটো হচ্ছে ডাটা। তাহলে অ্যাড যাবে হচ্ছে গিয়ে কোড সেগমেন্টে, আর 1 and 2 যাবে হচ্ছে গিয়ে ডাটা সেগমেন্টে। আর ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে এই স্ট্যাক সেগমেন্টের সাথে কাজ করে সাধারণত। ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে ওই স্ট্যাকে, ধরো কোনো একটা স্ট্যাকে গেলে ওই স্ট্যাকের কোথায় ইনফরমেশনটা আছে স্পেসিফিক লোকেশনটা আইডেন্টিফাই করে দেয়। এটাকে বলা হয় ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেটর বা অ্যাকচুয়াল লোকেশন ক্যালকুলেটর বা ইন্ডিকেটর।
সো আইপি তোমাকে অ্যাকচুয়াল লোকেশনটা দিবে, স্ট্যাক সেগমেন্ট কোথায় আছে সেটা দিবে। এটা যদি আমি বলি, ধরো তুমি লাইব্রেরিতে সেকেন্ড ফ্লোরে একটা বই নিতে যাবো, আমি যদি বলি তোমার আইইউবির সেকেন্ড ফ্লোরটা হচ্ছে যেমন ধরো আইইউবির ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সবগুলো হচ্ছে একটা স্ট্যাক। এখন তুমি ওই স্ট্যাকের কোথায় যাবা, সেকেন্ড ফ্লোরের যে লাইব্রেরি যাবা, ওই সেকেন্ড ফ্লোর লাইব্রেরিটা হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। মানে তুমি যদি কোনো স্পেসিফিক লোকেশনের কথা বলবা বা স্পেসিফিক স্পেস, তখন এই লোকেশনটা ইউ ক্যান আইডেন্টিফাই। তাহলে এই সবগুলো হচ্ছে বিআইইউ রেজিস্টার, এইগুলাতে এই ইনফরমেশনটা রাখে। যখন তুমি এই ইনফরমেশনটা প্রোভাইড করেছো, ইনস্ট্রাকশনটা দিচ্ছ, তখন বিআইইউ করে কি, প্রথমে হচ্ছে কোথা থেকে আসতেছে সেটা ক্যালকুলেট করে, তারপর হচ্ছে কোথায় রেজাল্টটা পাঠাতে হবে সেটাও ক্যালকুলেট করে রাখে। অর্থাৎ অ্যাড দেখার পরে তুমি ধরো একটা ক্যালকুলেটর ওপেন করেছো, আমি যদি এখান থেকে একটা ক্যালকুলেটর ওপেন করে দেখাই দিই, ধরো জাস্ট এখান থেকে আমি ক্যালকুলেটরটা ওপেন করলাম, এটা ওপেন হওয়া মানে আমার এখন মাইক্রোপ্রসেসর প্রসেসর করছে। সো আমি এখানে কি করতেছি, 1+2 দিলাম, 1+2। এখন আমার ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড, যেহেতু প্লাস দিয়েছি অ্যাড ইনস্ট্রাকশন গেল, আর ডাটা গেল কি 1 and 2 ইকুয়াল টু দিলে এটা 3 ক্রিয়েট হচ্ছে। সো এটা কোথা থেকে পাঠাচ্ছি, আমি এই ক্যালকুলেটর থেকে, বা আমি মাউস দিয়ে হোক কিবোর্ড দিয়ে হোক এই ইনফরমেশনটা দিলাম, আবার সে ক্যালকুলেট করে আমাকে এই যে ক্যালকুলেটরের এই স্ক্রিনে 3টা দেখাই দিচ্ছে। সো আলটিমেটলি মাইক্রোপ্রসেসর হ্যাজ টু ডিল উইথ from where the data is coming from and where it should be sent. So we have to identify this, এবং এই কাজটাই করে মেনলি বিআইইউ, যে কোথা থেকে আসতেছে কোথায় যাচ্ছে। তারপরে যে ইনস্ট্রাকশনটা আসলো, আমি বললাম অ্যাড 1,2, এই বিআইইউর কাজ কি, সিবাস দিয়ে এই যে এখানে স্টোর করার পরে সিবাস দিয়ে সে ইনস্ট্রাকশন স্ট্রিমিং কিউতে পাঠিয়ে দিবে। সিবাস দিয়ে কি পাঠাবে, ইনস্ট্রাকশনটা কি ছিল, আমি আবার লিখে রাখি অ্যাড 1 and 2। তাহলে অ্যাড 1 and 2, এই ইনস্ট্রাকশনটা সে সিবাস দিয়ে পাঠিয়ে দিবে কোথায়, এই কিউতে। কিউটা কি, কিউটা জাস্ট একটা কিউ অথবা লাইন অফ ইনস্ট্রাকশনস। এই কিউটা হচ্ছে সাধারণত 6 বাইটের। আচ্ছা, তোমরা বিট আর বাইটের ডিফারেন্স জানো? 8 বাইটে 1 বিট। বিট আর বাইট উল্টাটা বলেছো। 8 বিটে 1 বাইট। রাইট। সো স্মল বি মানে হচ্ছে বিট, আর ক্যাপিটাল বি মানে হচ্ছে বাইট। সো ইউ ক্যান আইডেন্টিফাই যে নাম্বার অফ বাইট ইজ গ্রেটার দেন নাম্বার অফ বিটস। মানে তুমি যদি 10 বাইট বলো, সেক্ষেত্রে বিটে বোঝায় 80 বিট, অর্থাৎ 8 বিটে একটা বাইট হয়। এই ইনস্ট্রাকশন স্ট্রিমিং কিউ যেটা আছে সেটা হচ্ছে আলটিমেটলি 6 বাইটের, 6টা বাইট। দেখো 1 2 3 4 5 6, 6টা বাইটের একটা স্ট্রিমিং কিউ। তুমি যদি এখান থেকে যাও, অর্থাৎ বিট হিসাব করলে এটা 8 বিট 8 বিট 8 বিট সবগুলো 8 বিট করে। বাট বাইটে ইনস্ট্রাকশন স্ট্রিমিং কিউটা হচ্ছে 6 বাইটের কিউ। এটার কাজ কি, যে ইনস্ট্রাকশনগুলো আসছে সেগুলোকে লাইন ধরে একটার পর একটা ইউতে দেওয়া, ইউর কন্ট্রোল সিস্টেমে। অর্থাৎ এখান থেকে আমার বিআইইউ শেষ, বিআইইউ হচ্ছে কিউ পর্যন্ত, কিউতে লাইন দিয়ে দিল ইনস্ট্রাকশনটা, এরপরে একটার পর একটা ইনস্ট্রাকশন এক্সিকিউশন হতে পারবে। ক্লিয়ার? বুঝছো? বুঝছো কিনা? স্যার ওই বিবাসটা আরেকবার একটু বুঝান খালি, ওই যে ইএস সিএস। আচ্ছা, এগুলো হচ্ছে সবগুলো সেগমেন্ট যেগুলো ওই ইনফরমেশনগুলো হোল্ড করে, কোন ইনস্ট্রাকশন আসতেছে সেটা অনুসারে ইনফরমেশন হোল্ড করবে। এখন এই সামেশনের কাজ হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেট করা, যে এই ইনফরমেশনটা কোথা থেকে আসতেছে, বা এখানে যে রেজাল্টটা হবে সেটা কোথায় পাঠাবা, সেটা এটা দিয়ে কন্ট্রোল হবে। আর এই বিবাস যেগুলো আছে সেটা হচ্ছে এই যে এখান থেকে ইনফরমেশন আসবে, এখানে ক্যালকুলেট হবে, আবার এগুলো ইউজ করবা। এখান দিয়ে যাওয়ার জন্য লাইন লাগবে না, বাস লাগবে না, সিস্টেম বাস অথবা ওয়্যারস। ইয়েস স্যার। সো এই ওয়্যারসগুলো বা সিস্টেম বাসগুলাই হচ্ছে এখানে বিআইইউর সাথে এটা বি বাস, আর বিআইইউ কিউতে যেটা পাঠাবে সেটা হচ্ছে সি বাস। বাস হচ্ছে আলটিমেটলি ওয়্যারস, অনেকগুলো ওয়্যার একসাথে থাকে। আমি জানি না তোমরা বাস সিস্টেম বাস দেখেছো কিনা।
ওকে, এটা কি ড্র করতে আমাদেরকে ড্র করতে হবে এটা ড্র এক্সামে? করে এক্সপ্লেইন করতে হবে। ও আচ্ছা আচ্ছা। ওকে, so let's move forward. স্ট্রিমিং কিউর পরে যে স্ট্রাকচারটা আসে সেটা হচ্ছে ইইউ অর্থাৎ এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিটের কাজ কি? এক্সিকিউশন ইউনিটের কাজ হচ্ছে এক্সিকিউট করা। বিআইউর কাজ কি? বিআইউর কাজ হচ্ছে হোয়াট উই সে, বিআইউর কাজ হচ্ছে ইন্টারফেস করা, ইউর কাজ হচ্ছে এক্সিকিউশন করা। এই দুটো জিনিস মাথায় রাখা। সো ইনস্ট্রাকশন স্ট্রিমিং কিউ এর পরে আলটিমেটলি কন্ট্রোল সিস্টেমস, এটাই হচ্ছে ইউতে চলে আসলো। ইউর কোথায় আসলো? কন্ট্রোল সিস্টেমে। কন্ট্রোল সিস্টেমের কাজ হচ্ছে সিস্টেম যে ইনফরমেশনটা পাঠাচ্ছে, এই যে অ্যাড পাঠালো এটাকে ডিকোড করা। এটা একটা এনকোডেড ইনফরমেশন, এটাকে ডিকোড করা। ডিকোড করে কি দেখবে? প্রথমে দেখবো কি করতে বলা হচ্ছে, অর্থাৎ কোডটা কি বা ইনস্ট্রাকশনটা কি। এখানে কন্ট্রোল সিস্টেম যখন এই ইনফরমেশনটাকে ডিকোড করবে তখন প্রথমেই পাবে অ্যাড করতে বলা হচ্ছে। তার মানে কন্ট্রোল সিস্টেমস এলইউকে ইনফরমেশন পাঠাবে যে পরের ইনস্ট্রাকশনটা এডিশন ইনস্ট্রাকশন, অর্থাৎ তোমাকে অ্যাড করতে হবে। তারপর কি ডিকোড করবে? দেখবো হচ্ছে কি ডাটাগুলো কি, ডাটা পেলো কি, একটা 1 একটা 2। কন্ট্রোল সিস্টেমস এই 1 and 2 কে পাঠায় দিব হচ্ছে গিয়ে ইইউর এই রেজিস্টারগুলোতে। বিআইইউতে যেরকম রেজিস্টার আছে, ইউতে সেম রেজিস্টার আছে। রেজিস্টারগুলোর নাম হচ্ছে প্রথম চারটা হচ্ছে ডাটা রেজিস্টার, এই এ বি সি ডি। এ বি সি ডি আবার দুইটা ভাগে ডিভাইড করা, এ হাই এলো, বি হাই বিলো, সি হাই সিলো, ডি হাই ডিলো। এই চারটা হচ্ছে ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টারের কাজ হচ্ছে ডাটা যেগুলো আসতেছে, এই ইনস্ট্রাকশনের সাথে ডাটা যেগুলো আসতেছে সেগুলোকে হোল্ড করে রাখা। ক্লিয়ার? সো কন্ট্রোল সিস্টেমস প্রথম ইনস্ট্রাকশন যেটা আসছে অর্থাৎ যেটা করতে হবে, কোডটাকে পাঠিয়ে দিবে এলইউতে, বলবো হচ্ছে এডিশন করতে হবে, আর ডাটাগুলোকে পাঠিয়ে দিবে এই অ্যাভাস দিয়ে ইউ রেজিস্টার ডাটা রেজিস্টারগুলোতে। সেটা এতে রাখতে পারে, বিতে রাখতে পারে, সিতে রাখতে পারে, ডিতে রাখতে পারে। ডাটা কয়টা আছে? দুইটা, একটা 1 একটা 2। এই দুইটা ডাটাকে যে কোনো রেজিস্টারে রাখবে আর এখানে বলবে অপারেশন চালানো। সো যখনই আমার এই অপারেশনের টাইম চলে আসবে তখন এলইউ কি করবে? এডিশনের জন্য রেডি থাকবে। এলইউ তখন এখানে যে রেজিস্টারগুলোকে ডাটা রেখেছে সেগুলোকে কল করবে। মাথায় রাখবা এলইউ ডিরেক্ট নাম্বারগুলো কল করে না বা ডাটা কল করে না। এলইউ সাধারণত আমি যদি বলি, ধরো এখানে আমি যদি লিখে দিই জাস্ট সে এই 1 রাখা হয়েছিল ধরো এইচ এ, জাস্ট সে এইচ রেজিস্টার এইচ দেখা যায় যে এইচ, তারপরে 2 রাখা হয়েছে ধরো বিএইচ, যে কোনোটাতে রাখতে পারো, জাস্ট এইচ আর বিএইচ এর কথা বললাম। তাহলে এলইউ যখন অপারেশন করবে তখন সে কল করবে হচ্ছে গিয়ে, যেহেতু ডাটা এইচ এ রাখা, সে এইচ কে কল করবে আর এদিকে বিএইচ কে কল করবে। এই দুটোকে কল করে সে যে অপারেশনটা করবে সেটার নাম হচ্ছে অ্যাড। রাইট? এটা বুঝছো সবাই? এটা বুঝছো কিনা বলো, তাহলে আমি ফরওয়ার্ড হচ্ছে। ইয়েস স্যার বুঝতেছি কিন্তু ভুলে যাব। স্যার এই- ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? না, সমস্যা নাই, আমি নেক্সট ক্লাস আবার রিভিউ করে দিব, বাট এটা একটু বাসায় প্র্যাকটিস করবা, দেখে নিবা। তাহলে এই যে ইনফরমেশনটা এখানে আসতেছে এইচ বিএস এখানে আসলো, তাহলে আমরা কি জানি এইচ এ কি আছে? এইচ এ আছে 1, বিএস এ আছে কি 2। এই দুইটা যদি অ্যাড হয় তাহলে রেজাল্টটা কি হবে? 3। 3টা কি হবে? 3টা এদিক দিয়ে বের হয়ে আবার এই এভাস দিয়ে কোথায় চলে আসবে? আলটিমেটলি এই রেজিস্টারগুলোতে আবার চলে আসবে। নর্মালি প্রথমে যে রেজিস্টার থাকে সেটাতে স্টোর হয়। তাহলে এই ডাটাটা 3 যেটা হলো সেটা এইচ এ চলে আসবে, অর্থাৎ এডিশন হওয়ার পরে যেটা 3 হবে সেটা এখানে আসবে।
এখানে আসার পরে এদিকে দেখো এরা আবার কমিউনিকেট করতে পারে বিআইইউ আর ইইউ। এই বিআইইউ ইইউ কমিউনিকেট করে যে থ্রিটা হলো সেটা কোথায় পাঠিয়ে দিবে, তুমি যেখানে পাঠাতে চাও আউটপুট ডিভাইসে। আমি যেমন ক্যালকুলেটরে দেখলাম, তুমি সেটা মনিটরে দেখতে পারো, প্রজেক্টরে দেখতে পারো, যেখানে পাঠানো দরকার সেখানে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে ওভারঅল এক্সিকিউশন। অর্থাৎ তুমি একটা ইনফরমেশন দিলে অ্যাড 1 and 2, সেটা কিভাবে এক্সিকিউট হচ্ছে স্টেপ বাই স্টেপস বুঝাই দিলাম। তাহলে কি হচ্ছে, প্রথমে ডাটাটা বিআইইউতে ফ্যাচ হচ্ছে, ইনস্ট্রাকশন এক্সিকিউট কিভাবে হয় সেটা দেখো। ফ্যাচ হচ্ছে, ইন্টারফেস হচ্ছে, ফ্যাচ হচ্ছে ডাটাটা ফ্যাচ হওয়ার পরে কোথায় যাবে, ইনস্ট্রাকশন কিউতে যাওয়ার পরে কিউ লাইন ধরে পাঠিয়ে দিবে কন্ট্রোল সিস্টেমে। কন্ট্রোল সিস্টেম কি করবে, ডাটাটা ডিকোড করবে। তাহলে ফ্যাচ হওয়ার পরে ডাটাটা ইউতে ডিকোড হলো, তাহলে ডাটা ফ্যাচ হলো, ডিকোড হওয়ার পরে ডাটাটা যেখানে যেখানে যাওয়ার চলে যাবে। এরপরে এলইউতে কি হবে, এক্সিকিউট হবে। তাহলে তিনটা স্টেপসে মেইনলি ডাটাগুলো আমাদের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হয়ে যায় বা প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়। প্রথম কি, ফ্যাচ, সেকেন্ড হচ্ছে ডিকোড, থার্ড হচ্ছে এক্সিকিউট। এই তিনটা ওয়ার্ড মাথায় রাখবা, ফ্যাচ, ডিকোড, এক্সিকিউট। এগুলো যেন এক্সপ্লেনেশনে থাকে। বুঝছো? ইয়েস স্যার। এই হচ্ছে কাহিনী। এখন যদি আমরা আরেকটু ডিটেলসে যাই যে এখানে কি কি আছে, নিচের দিকে দেখো, যেমন নিচের দিকে দুইটা ইনফরমেশন আছে, অপারেন্টস এন্ড ফ্ল্যাগস। এই দুইটা কি আমরা আরো ডিটেলসে পড়বো। অপারেন্টস হচ্ছে সাধারণত কোন কোন অপারেন্ট আছে, অপারেশনাল এন্ডস গুলো কি কি, আর ফ্ল্যাগস হচ্ছে ওই যে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে সেটা কি টাইপের ইনস্ট্রাকশন, কোথায় যাবে, কোথেকে নিবে, এগুলো ধরে রাখো। ক্লিয়ার? So these all are the structures and the explanations that I have provided. এগুলো এখানে আছে দেখো, ইইউ আর বিইউ, এলইউ, এই তিনটা জিনিস আছে মেইনলি। তাহলে বিআইইউ তে কি কি রেজিস্টার আছে সেগুলা দেওয়া হয়েছে, আইপি, ইনস্ট্রাকশন পয়েন্টার, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এগুলো সবগুলো রেজিস্টার, স্ট্যাক সেগমেন্ট, স্টার সেগমেন্টস। সিএসআইপি সাধারণত কোড সেগমেন্ট দিয়ে ইউজ করে। তারপরে ইনস্ট্রাকশন কিউটা কি, এই কোয়েশ্চেনটা থাকে। এটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে ফার্স্টে আসবে তাকে ফার্স্টে আউট হতে দিবে। যেমন ধরে দিক দিয়ে আসলো, যে আগে ঢুকলো সে আগে বেরোতে পারবে, তার মানে এটা ফিফু মেথডে কাজ করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আবার স্ট্যাক কাজ করে লিফু মেথডে, লাস্ট ইন ফার্স্ট আউট। আর এক্সিকিউশন ইউনিটের ডাটা রেজিস্টারগুলো হচ্ছে, এটা অ্যাকুমুলেটর, এটা বেস রেজিস্টার, কাউন্ট রেজিস্টার, ডাটা রেজিস্টার। এরপরে আরো কিছু রেজিস্টার আছে যেগুলোকে স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স রেজিস্টার, ডেস্টিনেশন ইন্ডেক্স রেজিস্টার বলা হয়, যেগুলা এই চারটা সাধারণত বিআইইউর সাথে কাজ করে, অ্যাড্রেস ক্যালকুলেট করতে হেল্প করে। আর এগুলো হচ্ছে ডাটা রেজিস্টার, সাধারণত ডাটা হোল্ড করে রাখতে হেল্প করে। সো যে স্ট্রাকচারটা পড়িয়েছি সেটাতে কোথায় কি আছে, কোনগুলোর নাম কি, সবগুলো পরের স্লাইডগুলোতে দেওয়া আছে। আর বলেছিলাম ডাটা রেজিস্টার এক্স বিএক্স এক্সগুলো দুইটা ভাগে ডিভাইড করা থাকে, এইচ এল বিএইচ বিএল। এখান থেকে আবার দেখায়, এই এর এটা হচ্ছে এ রেজিস্টার, যেটা দুইটা ভাগে ডিভাইড করা, এইচ এল, বি রেজিস্টার বিএইচ বিএল, সি রেজিস্টার সিএইচডিএল। অর্থাৎ দুইটা ভাগে ডিভাইড করা থাকে, কারণ অর্থাৎ 8 বিট 8 বিট করে ডিভাইড করা থাকে। অর্থাৎ এটা করলে হয় কি, একটা পুরা 16 বিট না রেখে তুমি যদি 8 বিট 8 বিট রাখো তাহলে ডাটা কম্প্যাটিবিলিটি বেশি হয়। কম্প্যাটিবিলিটি মানে তুমি 8 বিট 8 বিট ডিভাইড করার কারণে তুমি একে তো একটা রেজিস্টারকে দুইটা ভাগে ইউজ করতে পারতেছো, সাথে হচ্ছে গিয়ে ধরো তুমি 8 বিটের ডাটাও রাখতে পারতেছো, সাথে পুরাটা যদি ইউজ করা লাগে 16 বিটের ডাটাও রাখতে পারতেছো। সো স্মল অপারেশনের ক্ষেত্রে তোমার স্পেসটা খুব ভালো ইউটিলাইজ হয়। এখানে আবার আলাদা করে বলা আছে কোড সেগমেন্টগুলো, বিআইইউর রেজিস্টারগুলো কি কি, ইএস, সিএস, এসএস, ডিএস, আইপি। ইউ রেজিস্টারগুলো এ বি সি ডি, এই চারটা হচ্ছে ডাটা রেজিস্টার, যেগুলো এইচ এল বিএইচ বিএল এভাবে ডিভাইড করা।
আর এখানেও এগুলা ডিভিশনগুলো দেখাই দিয়েছে, এসপি, বিপি, এসআই আর হচ্ছে ফ্ল্যাক্স। ফ্ল্যাক্স নিয়ে আমরা পরের ক্লাসে করব। এটা হচ্ছে মেমোরি সেগমেন্টেশনস, যেটা আমরা বলেছি সাধারণত কোন সেগমেন্টের সাথে কোড কাজ করে। মেমোরি সেগমেন্টেশনের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম কি কি সেগমেন্ট: কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, এই 4টা সেগমেন্ট থাকে। এই সেগমেন্টগুলোর সাথে সাধারণত কোড সেগমেন্টের সাথে আইপি কাজ করে ডিফল্ট, মানে এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে স্লেভ। আর স্ট্যাক সেগমেন্টের সাথে এসপিবিপি কাজ করে, ডাটা সেগমেন্টের সাথে এসআই কাজ করে, আর এক্সট্রা সেগমেন্টের সাথে ডিআই কাজ করে। অর্থাৎ এটা হচ্ছে মেইন সেগমেন্ট, এটা হচ্ছে অফসেট। এটা হচ্ছে মেইন সেগমেন্টটা কোথায় অথবা বিল্ডিংটা কোথায়, আর এটা দিয়ে অফসেটটা দিয়ে মানে বিল্ডিং এর কোন রুমে যাবা বা কোথায় যাবা সেটা আইডেন্টিফাই করে। সো মেইন সেগমেন্ট হচ্ছে কোড সেগমেন্ট, অফসেট হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার, মেইন সেগমেন্ট স্ট্যাক সেগমেন্ট, অফসেট হচ্ছে এসপি হতে পারে, বিপি হতে পারে। আর এগুলাই হচ্ছে ডিফল্ট সেগমেন্ট এন্ড ডিফল্ট অফসেট। যেগুলো বলেছিলাম এগুলাই বারবার দেখানো হচ্ছে। এটা হচ্ছে ডাটা গ্রুপ এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স। এখানে আছে হচ্ছে গিয়ে রেজিস্টার গ্রুপ, রেজিস্টারগুলো এসপি, বিপি, এসআই, ডিআই, আইপি। এগুলো সাধারণত পয়েন্টার আর ইন্ডেক্স হিসেবে কাজ করে। আর এগুলো হচ্ছে ফ্ল্যাক্স রেজিস্টার, এটা পরে দেখানো হবে। আর এগুলো হচ্ছে সেগমেন্ট, অর্থাৎ আমার রেজিস্টার যতগুলো আছে সবগুলা 4টা ভাগে ডিভাইড করা। একটা হচ্ছে সেগমেন্ট রেজিস্টার, এক্সট্রা সেগমেন্ট, এগুলো হচ্ছে বিআইইউতে, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট। আর একটা হচ্ছে পয়েন্টার অর ইন্ডেক্স গ্রুপ, এসপি, বিপি, এসআইডিআই, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, সোর্স ইন্ডেক্স, ডেস্টিনেশন ইন্ডেক্স, ইনস্ট্রাকশন পয়েন্টার। এগুলো হচ্ছে পয়েন্টার এন্ড ইন্ডেক্স। আর গুলো হচ্ছে ডাটা সেগমেন্ট, যেগুলোতে ডাটা রাখে। এগুলো হচ্ছে পয়েন্ট করে দেয় স্পেসিফিক ডাটাটা কোথায় থেকে আসতেছে বা কোথায় দিতে হবে। এগুলো হচ্ছে ডাটাকে হোল্ড করে। আর এগুলো হচ্ছে অ্যাড্রেস ক্যালকুলেশনে হেল্প করে, অথবা স্ট্যাকটা কোথায় আছে সেটাতে হেল্প করে। এই হচ্ছে আমাদের লেকচার 3। এটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে 2টা কোয়েশ্চেন পাবাই। এখন বলো কোথাও কোনো কনফিউশন আছে কিনা? স্যার আপনি যে বললেন এই যে এটা এক্সপ্লেন করতে হবে আর্কিটেকচারটা, যে 86 এর আঁকলাম, এক্সপ্লেনটা কিভাবে করব স্যার, মানে কতটুকু সেটাই তো তুমি এক্সপ্লেন করলাম। এই স্ট্রাকচারটা ড্র করে প্রথমে এক্সপ্লেন করতে হবে হচ্ছে কি স্ট্রাকচারটা কি, বিআইইউতে কি কি আছে, কি কি বাস আছে, বিআইইউ কি কি দিয়ে গঠিত, ইইউতে কি কি আছে। ইইউতে যেমন কন্ট্রোল সিস্টেম, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ডাটা বাস, কিছু পয়েন্টার আর অপারেশন ফ্ল্যাগস দিয়ে গঠিত। এখন কোনো একটা ইনফরমেশন আসলে সেটা কিভাবে এক্সিকিউট হবে? আমরা বলেছিলাম অ্যাড 1 and 2, সেটা কিভাবে হয় একটা এক্সাম্পল দিলাম যে অ্যাড 1 and 2 হওয়ার আগে প্রথমে অ্যাডটা ইন্টারফেস হবে বিআইইউতে। বিআইইউ কি করবে? অ্যাড্রেস ক্যালকুলেট করবে, বা এটা হচ্ছে অ্যাডার, অ্যাড্রেস জেনারেট করা বা ক্যালকুলেট করা, যে অ্যাড ইনফরমেশন বা ইনস্ট্রাকশনটা কোত্থেকে আসতেছে আর এটার রেজাল্ট হলে কোথায় দিবে। সো এই কোত্থেকে আসতেছে কোথায় দিবে সব ইনফরমেশনগুলো হোল্ড করবে হচ্ছে কি এই সেগমেন্টগুলো। এখন সেগমেন্ট কি করতে হবে সেটা কোড সেগমেন্ট হেল্প করবে, ডাটা যদি থাকে তাহলে সেটা ডাটা সেগমেন্ট হেল্প করবে। এই কোড সেগমেন্টের সাথে আইপি কাজ করে, ডাটা সেগমেন্টের সাথে আমরা দেখেছিলাম ডিএসআই কাজ করে। সো এগুলো মেইনলি ক্যালকুলেট করবে মেমোরির কোথায় থাকবে ওই ইনফরমেশনগুলো, বা কোথায় থেকে আসতেছে আর কোথায় পাঠাবে। এগুলো ক্যালকুলেট হয়ে যাওয়ার পরে বিআইইউ সিবাস দিয়ে ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দিবে কিউতে। কিউতে কেন পাঠাবে? সে যে ইনফরমেশনটা দিয়েছি অ্যাড 1 and 2, এটা তো একটা কোড বা আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি এটা করো, তাহলে এটা করার জন্য তাকে পাঠিয়ে দিতে হবে ইউতে। ইউতে পাঠানোর জন্য তাকে একটা সিরিয়াল মেনটেন করতে হবে। এই সিরিয়ালটা কিভাবে মেনটেন করে? কিউতে এসে। কিউ কি? কিউ হচ্ছে একটা ইনস্ট্রাকশন স্ট্রিমিং বাইট কিউ, যেটা সাধারণত 6 বাইটের, আর যেটা ফিফু মেথডে কাজ করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এখানে আসার পরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ফলো করে সে লাইন ধরে যাবে হচ্ছে গিয়ে প্রথম ইনস্ট্রাকশন, সেকেন্ড ইনস্ট্রাকশন, থার্ড ইনস্ট্রাকশন, এবং তুমি যদি অনেক ইনস্ট্রাকশন দাও তাহলে ফার্স্ট ইনস্ট্রাকশন কন্ট্রোল সিস্টেমে যাবে। কন্ট্রোল সিস্টেমে কি হবে? এখানে তো ডাটা ফ্যাচ হলো, কন্ট্রোল সিস্টেমে গিয়ে ডাটা ডিকোড হবে। মানে তুমি যে অ্যাড 1 and 2 করতে বলতেছো, কম্পিউটার তো এগুলো জানবে না, কম্পিউটার জানবে শুধু ডাটা। ডাটা কি জানবে? যে প্রথমে বলা হয়েছে অ্যাড করতে, অ্যাডের একটা ইনস্ট্রাকশন, এটা অ্যাডটা এলইউতে পাঠিয়ে দিবে কন্ট্রোল সিস্টেম। তারপর ডাটা কি 1 and 2, 1 and 2 কে পাঠিয়ে দিবে এই ডাটা রেজিস্টারগুলোতে। তারপরের স্টেজে কি হবে? এক্সিকিউট হবে। এক্সিকিউট কোথায় হবে? এলইউতে। এলইউতে কিভাবে এক্সিকিউট হবে? এলইউ যেখানে ডাটাগুলো রাখছো দুইটা রেজিস্টারকে কল করবে, ওই দুইটা রেজিস্টার এখানে ডাটাগুলো ডেলিভারি দিবে। ডেলিভারি দেওয়ার পরে এখানে অ্যাড সাবস্ট্রাক্ট তুমি যে ইনস্ট্রাকশন দাও সেটা হবে, হয়ে এক্সিকিউশন হয়ে আউটপুটটা
যে ডাটা রেজিস্টারে আগে ইনপুট দিয়েছিল সেখানেই স্টোর হবে। অর্থাৎ তোমার এখন রেজাল্টটা এখানে কোনো একটা ডাটা রেজিস্টারে আছে। রেজাল্ট পেয়ে যাওয়ার পরে এই ইইউ আবার বিআইইউর সাথে এদিক দিয়ে কাজ করবে। কাজ করে কি করবে? এখন কাজ হচ্ছে রেজাল্টটা পাঠিয়ে দেওয়া। অর্থাৎ তুমি যে এক্সিকিউশন ইনস্ট্রাকশন দিয়েছো সেটা এক্সিকিউট হলো, রেজাল্ট পেলে রেজাল্টটাকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিবে কোথায়? তোমার মনিটরে হতে পারে, প্রজেক্টরে হতে পারে, অথবা ক্যালকুলেটর যে ফেজে দেখতেছো ওটাতে হতে পারে। সো পাঠিয়ে দিলে তোমার কাজটা। এখন এগুলো হচ্ছে সবগুলো স্টেপস: ফ্যাচ, ডিকোড, এক্সিকিউট। মেইনলি এই তিনটা হয়, কিন্তু বিভিন্ন মাইক্রো স্টেপসে। এই স্টেপসগুলো এক্সিকিউশন করার মেইন টার্গেটই হচ্ছে তুমি যে ইনস্ট্রাকশন দিয়েছো সেটা এক্সিকিউট করা। যদিও এটা উইদিন এ সেকেন্ড হয়ে যাচ্ছে, বাট স্টেপসগুলো এটাই। So you'll get instructions and it will be passed by VIU to queue through CBus, then control systems through ALU and data bus of EU. এটা হয় ABUS এর মধ্যে দিয়ে, then the executions and result will be sent back to the EU desired output devices by VIU. These all are the steps that you have to explain with the name of the registers. Clear? Yes, sir. এখন এক্সপ্লেইন করবা নিজের মতো করে, বাট কোনটা কি, এটা কি, ওটা কি, এই দিক দিয়ে কি হচ্ছে, কিউ কি, কন্ট্রোল সিস্টেম কি, সবগুলোর এক্সপ্লেনেশন পরের স্লাইডগুলোতে দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু জেনারেট ইউর এক্সপ্লেনেশনস ফ্রম ইয়োরসেলফ, বাট ইউ ক্যান ইউজ দ্য এক্সপ্লেনেশনস অ্যান্ড দ্য নেম অফ দ্য রোল রেজিস্টার্স ফ্রম দ্য লিটারাল স্লাইডস। ওকে? Okay, sir. সো দিস অল ফর টুডে। এই লেকচারটা ছোট বাট ইফেক্টিভ। এটা দিয়েই দেখবা পরের লেকচারগুলোয় আমরা বারবার এটাতে আসতেছি, বা স্ট্রাকচারটা আবার দেখাচ্ছি, আবার অন্য কিছু একটা এক্সপ্লেন করতেছি। সো ইউ হ্যাভ টু রিমেম্বার অর ইউ হ্যাভ টু লার্ন দ্য স্ট্রাকচারস অফ মাইক্রোপ্রসেসর 8086 very well to do well in other parts of the lectures. Okay? Okay, sir. ঠিক আছে, তাহলে আই এম ডান সো ফার। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস সো ফার? স্যার এটা পড়ার পরে নেক্সট ক্লাসে বলবো কোনো প্রবলেম থাকলে। ঠিক আছে, পরে দেখে নাও, কোনো প্রবলেম থাকলে বলি তাহলে। স্যার কাইন্ডলি লেট অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে। আচ্ছা, কার কার অ্যাটেন্ডেন্স একটু